হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর বই পড়ছো। থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে একটা ডাবল বুক রিভিউ ভিডিও আছে এবং দুটো বই রিভিউ আমি করতে চলেছি সেই দুটো বই কিন্তু অ্যাকচুয়ালি শপিজেন বাংলা থেকে বেরিয়েছে এবং পয়লা বৈশাখে জাস্ট কিছুদিন আগে বেরিয়েছে। এবং বই দুটো যে আমি দুজন লেখকের কাছ থেকে উপহারস্বরূপ পেয়েছি সেটাও তোমাদের সাথে একটা শর্টসে আমি আগে শেয়ার করেছিলাম। শর্টসে যদি না দেখে থাকো তাহলে আমি শর্টসের লিঙ্কটা দিয়ে দেবো পিন কমেন্টে, তোমরা একবার দেখে নিতে পারো। কিন্তু চলো আজকে আমরা দেখব বইয়ের রিভিউটা বইগুলো কীরকম লেগেছে পড়ে, কী বৃত্তান্ত বা কিসের ওপর, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। দুটো বইয়ের রিভিউ পর দুটো বই আমার পড়া হয়ে গেছে, সুতরাং দুটো বই পরপর আমরা দুটো বই নিয়েই কথা বলবো। চলো শুরু করা যাক, আর দেরি করব না আজকে। সো প্রথম যে বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো দীপচক্রবাবুর লেখা তেজস্বিনী, কিছু গল্প না বললেই নয়। নতুন বেরিয়েছে শপিজেন বাংলা থেকে এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 146। 146 পৃষ্ঠা। এর মধ্যে 3টি ঘটনা রয়েছে। এক হচ্ছে দ্য সিম্পল গেম, 2 মাস্টার প্ল্যান এবং সম্পর্ক। এবং এই 3টি গল্পের মধ্যে একটিকে বড় গল্প বলা হচ্ছে এবং দুটিকে উপন্যাসিকা বলা হচ্ছে। এবং এই বইটি আমরা অ্যাকচুয়ালি জানি যে শপিজেন বাংলা পেজ কোয়ালিটি বইয়ের বেশ ভালো হয়, প্রিন্টিং কোয়ালিটিও ঠিকঠাক, অ্যাজ সাচ কোনো প্রিন্টিং এরার বা এডিটিং এরার আমার চোখে পড়েনি। ফন্ট সাইজ ঠিকঠাক, বইয়ের মধ্যে কোনো অলঙ্করণ নেই, ঠাসা লেখা বেশ। আমি এর সাথে একটি খুব সুন্দর পেজ মার্ক পেয়েছি, এই যে পেজ মার্ক, বুক মার্কও পেয়েছি, এটা বেশ সুন্দর। এবং বইটি যেমন আপনাদের জানিয়েছি যে আমি লেখকের কাছ থেকে উপহার হিসাবেই পেয়েছি এবং এটা অবশ্যই একটা সাইন্ড কপি। এবং বইটির যেহেতু আমি উপহার হিসেবে পেয়েছি, উপহারের কোনো মূল্য হয় না, এটা উপহার সবসময়ই অমূল্য, তো সেই জন্য আমি এটা প্রিন্টেড প্রাইস বলছি না। আপনারা যদি প্রিন্টেড প্রাইস জানতে চান তাহলে আমার ওই পয়লা বৈশাখের যে সাজেশন ভিডিওটা নতুন বইয়ের রয়েছে সেটা একবার দেখে নিতে পারেন, সেখানে কিন্তু প্রিন্টেড প্রাইস উল্লেখ করা রয়েছে। আচ্ছা বেশ, এবার আমি আসি ফন্ট কভারটাতে। ফন্ট কভারটা বেশ ইউনিক লেগেছে, ভালো লেগেছে আমার। দীপচক্রবাবুর এর আগে দুটো সিরিজ রয়েছে, এছাড়াও বিবেক সিরিজ এবং অভিরাজ সিরিজ। আমি বিবেক সিরিজের 3 নম্বর বই যেটা দ্য সাইলেন্স জোন সেটা নিয়ে একটা রিভিউ করেছি, সেই বইটা আমি পড়েছি। এবং অভিরাজ সিরিজের একটি গল্প আমি অডিও স্টোরি হিসাবে শুনেছি। কিন্তু এই তেজস্বিনী বলে যে বইটি এবার বেরোলো, এই বইটি এটি সম্ভবত এবার একটি নতুন ফিমেল প্রোটাগনিস্টকে নিয়ে তিনি লেখা শুরু করছেন, সম্ভবত আশা করছি এনারও একটা সিরিজ আসবে। তো এই বইটা সেই জন্য একটা অবশ্যই ইউনিক, কেন এতদিন অবধি দীপচক্রবাবু মেল প্রোটাগনিস্টদের নিয়ে কাজ করেছেন এবং এক্ষেত্রে একজন নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে, নতুন একটা মেন ক্যারেক্টার আসছে, এটা ডেফিনেটলি খুব উল্লেখযোগ্য একটা পয়েন্ট। আরও কয়েকটা জিনিস আমি একটু আলোচনা করব। প্রথমে দীপচক্রবাবুর লেখা সম্বন্ধে। দীপচক্রবাবুর লেখায় আমি দুটো জিনিস খেয়াল করেছি। এক, যেহেতু উনি নিজে ডিপার্টমেন্টের লোক এবং নিজে ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করেন, সেহেতু উনি খুব ভালো করে ডিপার্টমেন্টের টেকনিক্যালিটিসগুলো কীভাবে তারা অনুসন্ধান প্রসেস চালান, সেই অনুসন্ধান প্রসেসের টেকনিক্যালিটিসগুলো উনি খুব সুন্দর করে ডিসক্রাইব করতে পারেন। ডেফিনেটলি যে তার নিজস্ব অভিজ্ঞতা রয়েছে এবং সেই তার যে টেকনিক্যাল টার্মগুলো থাকে সেই প্রসেসগুলো, সেই টার্মগুলো উনি খুব সুন্দর এক্সপ্লেন করতে পারেন। এবং 2 নম্বর পয়েন্ট হলো, নর্মালি আমরা যখন রহস্য গল্প পড়ি আমরা সাধারণত দেখি যে মেন যে ক্যারেক্টার বা যে ডিটেকশন চালাচ্ছে সে কিছু অল্প ক্লুজ আমাদের জন্য, রিডার্সদের জন্য ছাড়তে যায়। দীপচক্রবাবুর লেখায় কিন্তু সেটা খুব কম পাওয়া যায়। আমি যেটুকু ওনার লেখা এখনো পর্যন্ত পড়েছি, উনি কার্ড উল্টে আমাদের প্রথমেই দেখিয়ে দেন না যে এই ক্লুটা আমি পেয়েছি, উনি একদম লাস্টে গিয়ে আমাকে বলেন, আমাদের জানান যে এই ক্লুগুলো আমরা পেয়েছিলাম, তার ভিত্তিতে এই ডিটেকশনটা হয়েছে। এটা খুব ইউনিক। এটাতে কি হয়, অনেক সময় পাঠকদের লাস্টের টুইস্টটা আন্দাজ করতে একটুখানি কিন্তু টাইম লাগে, এটা খুব ইউনিক পয়েন্ট। তো এই ছিল দীপচক্রবাবুর মূল লেখার একটা ধরন। এবার আমি গল্পগুলোতে আসি। গল্পের ব্লার্বগুলো এখানে দেয়া রয়েছে ব্যাক কভারে, আপনারা চাইলে একটু পজ করে পড়ে নিতে পারেন, যথেষ্ট স্পষ্টই আশা করি দেখা যাচ্ছে। 3টি ঘটনার ব্লার্ব আলাদা করে দেওয়া রয়েছে। আমি আমার মতো করে গল্পগুলো অবশ্যই বলবো, বাট আপনারা চাইলে এই জায়গাটা একটু পজ করে পড়ে নিতে পারেন।
আচ্ছা বেশ, আমি প্রথম গল্পটাতে আসি। প্রথম গল্পটার নাম হচ্ছে দ্য সিম্পল গেম, যেখানে আমরা দেখব যে পারমিতা বৃদ্ধাবাস, সেখানে একদিন হঠাৎ করে সকালবেলাতে একজন বৃদ্ধ মানুষ, যিনি ওখানকার আবাসিক, তিনি মারা যান এবং ডাক্তার সার্টিফিকেট দেয় যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কিন্তু মানে ইনসিডেন্টালি যে মৃত ব্যক্তি, তার ছেলের মনে হয় কোনো কারণে যে না, তার বাবাকে খুন করা হয়েছে, এটা স্বাভাবিক মৃত্যু নয়। তো স্বাভাবিকভাবে তেজস্বিনী আসেন এই ঘটনার অনুসন্ধান চালাতে, এবং ইন্সপেকশন চালাতে চালাতে তেজস্বিনীরও কোথাও মনে হতে থাকে যে এটি বোধহয় সিম্পল খুনের ঘটনা, সিম্পল মৃত্যুর ঘটনা নয়, এর মধ্যে অনেক কিছু আরও জটিলতা রয়েছে এর মধ্যে, এই ঘটনাটার মধ্যে। এবং কিন্তু একটা দিক থেকে একটু যদি আমরা ভেবে দেখি যে একজন বয়স্ক মানুষ যিনি তার রিটায়ার্ড লাইফ কাটাচ্ছেন একটা বৃদ্ধাবাসে, তাকে কেউ কি করে কেন মারবে, তার কারণ কি থাকতে পারে? তো সেটা জানতে গেলে আমাদের কি তাহলে তার অতীতে যেতে হবে? তার মানে সেই বৃদ্ধ মানুষটার অতীতে কি এমন কোনো ঘটনা রয়েছে যে ঘটনাটার মানে এফেক্ট হিসাবে তার মৃত্যুটা এখন ঘটানো হচ্ছে বা তাকে মেরে ফেলা হয়েছে? তো এইরকমভাবে অনুসন্ধান চালাতে চালাতে তেজস্বিনী কেসটা সলভ কিভাবে করলো, এবং ঘটনাটা কি সত্যি স্বাভাবিক মৃত্যুর ঘটনা নাকি অন্য কিছু, নাকি খুন, নাকি সেগুলোর বাদেও অন্য কোনো আইডিয়া, অন্য কোনো ঘটনা রয়েছে এই মৃত্যুর পেছনে, সেইটা নিয়ে এই গল্পটা। বেশ টান গল্প, বেশ ভালো লেগেছে, এন্ডিংটা বেশ ইউনিক, আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে স্টোরি লাইনটা। বেশ, এবার দ্বিতীয় গল্পটাতে আসি। দ্বিতীয় গল্পটাতে আমরা দেখবো যে বিড়লা হাইটস বলে পার্ক স্ট্রিটে একটি বড় অফিস, সেখানকার টয়লেটে একদিন সেই অফিসেরই বস রমিলা দেবরায়ের মৃতদেহ খুঁজে পাওয়া যায়, এবং রমিলা দেবরায়ের সিওপিডি ছিল, এবং সিওপিডি এক ধরনের কমপ্লিকেটেড মানে নিউরোলজিক্যাল বলবো না, সাইকোলজিক্যালি বলবো, এক ধরনের অসুখ, যেটা কারণে অনেক সময়তে মানুষ যদি সঠিক সময় তার সেটার যে এইডসগুলো সেগুলো আমরা ইউজ করতে না পারি, সেই মানুষের মৃত্যু অবধি হতে পারে। তাহলে কি সিওপিডির কারণেই উনি মারা গেছেন, মানে রমিলা দেবী মারা গেছেন, নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী রয়েছে? এবং সত্যি কথা বলতে এই সিওপিডির যে অ্যাটাকটা হয়েছিল তার, সেটা কি কোনোভাবে ট্রিগার করানো হয়েছিল, নাকি সেটা এমনি ট্রিগার হয়েছিল বলে মৃত্যুটা ঘটেছিল? এইটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েন তেজস্বিনীর মধ্যে কাজ করতে থাকে, এবং তেজস্বিনী যখন ইনভেস্টিগেট করতে যান, উনি সবার সাথে কথা বলে বুঝতে পারেন অফিসে যে রমিলা দেবীকে মারার পেছনে কিন্তু সবারই একটা না একটা মোটিভ আছে, মানে চাইলে সেই মোটিভগুলো কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়াতেই পারে। তো লাস্ট পর্যন্ত কি তেজস্বিনী পারবে যে এটা ডিসাইড করতে পারবে যে এই ঘটনাটা কি সত্যি দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে, নাকি এটা পরিকল্পিত খুন? এইটা নিয়ে গল্পটা, এটাও বেশ ইউনিক। এই প্রথম দুটো গল্পের মধ্যে না বেশ কিছু সাইকোলজিক্যাল অ্যানালাইসিস রয়েছে, যেটা বেশ ইন্টারেস্টিং। কেন হিউম্যান সাইকি নিয়ে এই দুটো গল্পে দীপ চক্রবাবু কিন্তু বেশ পড়াশোনা করে লিখেছেন এই দুটো গল্প। এবার আসি 3 নম্বর গল্পটা, যেটা টুইস্টটা সাংঘাতিক ছিল। 3 নম্বর গল্পটাতে আমরা দেখবো এই পার্ক স্ট্রিট থানাতে, আচ্ছা ফার্স্ট একটা জিনিস বলে দিই যেটা আমি ভুলে গেছি, ফার্স্ট ঘটনা ঘটেছিল আমহা স্ট্রিট থানার আন্ডারে, এবং তারপরের যে দুটো ঘটনা সেই দুটো পার্ক স্ট্রিট থানার আন্ডারে, এবং তেজস্বিনী দেখা যাচ্ছে যে তিনি আমহা স্ট্রিট থানা থেকে পার্ক স্ট্রিট থানাতে তার বদলি হয়েছে। তো এই লাস্টের ঘটনাটাও পার্ক স্ট্রিট থানারই। পার্ক স্ট্রিট থানায় সকাল সকাল একটি ডাকাতির খবর এসে পৌঁছেছে, এবং দেখা গেছে যে 5 জনের একটা ডাকাত দল মানে একটি বাড়িতে গিয়ে জুয়েলারি, সোনার যা যা ছিল, টাকা পয়সা সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে, এবং বাড়ির যে বয়স্ক ভদ্রমহিলা, মানে যিনি বাড়ির মালকিন, তাকে এবং তার মানে তিনি তাকে কিরকমভাবে বেঁধে রেখেছেন, মানে তার উপর মানে তাকে যে আটকে রাখা হয়েছে সেরকম একটা ঘটনাও জানা যায়। এবং বাড়িতে লোক বলতে কিন্তু ওই বয়স্কা ভদ্রমহিলা এবং তার দিনরাতে যে পরিচারিকা থাকেন তিনি, এবং একজন সিকিউরিটি গার্ড। অথচ সিকিউরিটি গার্ড এরা কেউ জানতে পারলো না, অথচ বাড়িতে এত বড় ডাকাতি হয়ে গেল।
এইটা খুব অদ্ভুত লাগে তেজস্বিনীর, এবং তেজস্বিনী যখন ইনভেস্টিগেশন শুরু করেন তিনি দেখেন যে এই বয়স্ক ভদ্রমহিলার যে মেয়ে এবং জামাই যারা রয়েছেন, 3 মেয়ে সম্ভবত আমার যতদূর মনে পড়ছে, তাদের সাথেও কিন্তু তার একটা টানাপোড়েন চলছিল। তাহলে কি এই ডাকাতিটা ভেতরের কোনো মানুষ, ভেতরের কোনো লোকেরই কাজ, নাকি জাস্ট যেরকম শহরে ডাকাতি হতে থাকে সেরকম কোনো ঘটনা? আচ্ছা, যদি সেরকম ঘটনাই হবে তাহলে একটা বাড়িতে এত বড় ডাকাতি হয়ে গেল, সেই বাড়িতে একজন সিকিউরিটি গার্ডও রয়েছে, কিন্তু তার কোনো রকম কোনো ঘটনা আমরা জানতে পারলাম না। এই সমস্ত কিছু নিয়ে একটা রহস্য দানা বাঁধে, যেটা সলিউশন করবেন তেজস্বিনী। এই গল্পটার টুইস্টটা কিন্তু সাংঘাতিক। এই গল্পটা এবং ফার্স্ট গল্পটার দুটো গল্পেরই টুইস্টটা খুব সাংঘাতিক, যেটা আমার খুব ইউনিক লেগেছে। তো এই 3টে গল্প নিয়ে, এই 3টে ঘটনা নিয়ে এই গল্প বইটা আমার বেশ ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি বলবো যে বিবেক সিরিজের ঘটনার যেটা আমি দেখেছি, মানে পড়েছি, 3 নম্বর বইটা দ্য সাইলেন্স জোন, যেটা রিভিউ আমার চ্যানেলে অলরেডি রয়েছে, সেটার পরেও কিন্তু মানে সেটার থেকে আমার এই তেজস্বিনী গল্পগুলো তেজস্বিনী যে লেখার পদ্ধতি সেটা অনেক বেশি ম্যাচিওর্ড লেগেছে আমার, অনেক বেশি ডিটেল লেগেছে, অনেক বেশি মনোগ্রাহী মনে হয়েছে। আমার মনে হয়েছে এক পাঠক হিসাবে এই বইটা পড়তে আমি বেশি এনজয় করেছি অ্যাকচুয়ালি। তো আমার এই বইটা বেশ ভালো লেগেছে। আপনারাও কিন্তু চাইলেই অবশ্যই এই বইটা পড়ে দেখতে পারেন। এবং দীপ চক্রবাবুকে অনেক ধন্যবাদ যে আপনি মানে মেল প্রোটাগনিস্ট থেকে বেরিয়ে একজন ফিমেল প্রোটাগনিস্ট নিয়ে কাজ করছেন, যেটা সত্যি আমার খুব ভালো লেগেছে। অনেক শুভেচ্ছা, আশা করি আপনার কাছ থেকে ভবিষ্যতে তেজস্বিনীর আরও পরবর্তী মানে তেজস্বিনী সিরিজের আরও কিছু বই আমরা পড়তে পারবো। অনেক ধন্যবাদ এরকম একজন ক্যারেক্টারকে আনার জন্য। তো এটা ছিল ফার্স্ট বইয়ের রিভিউ। এবার আসি স্বপ্নযান বাংলা থেকে প্রকাশিত হওয়া দ্বিতীয় বইটি, যে বইটি আমি পড়ে শেষ করেছি জাস্ট রিসেন্টলি, সেই বইটিতে, সেটা হলো হার, সামনে আসবে ভুলে যাওয়া এক ভয়ঙ্কর অতীত, কৌশিক দাসবাবুর লেখা। এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 268, অ্যাকচুয়ালি 267 অবধি পৃষ্ঠা, এবং 268 পেজে কিছু পরিশিষ্ট রয়েছে। আচ্ছা বেশ, এই বইটারও কিন্তু ঠাসা লেখা, এবং যেরকম প্রিন্ট কোয়ালিটি, পেজ কোয়ালিটি শপিজেনের থাকে ঠিক সেরকমভাবেই, এবং বেশ ভালো লেগেছে এই বইটা, মানে সাংঘাতিক একটি বই। এই বইটিও আমি সাইন্ড কপি পেয়েছি, এবং যেরকম জানিয়েছিলাম যে লেখকের কাছ থেকে উপহার হিসেবেই পেয়েছি। তো সেই জন্য যথারীতি আমি মূল্যতে যাচ্ছি না, কেন উপহার আবারও বলছি অমূল্য হয়। এটার ব্লার্বটা আপনারা এখানে একটু পড়ে নিতে পারেন, আমি আমার মতো করে গল্পটা বলবো, কিন্তু ব্লার্বটা আপনারা একটু পড়ে নিন, বেশ ইন্টারেস্টিং ব্লার্ব, কিন্তু এটা একটু পজ করে পড়ে নিন। আচ্ছা বেশ, এই গল্পের এই বইটার ফ্রন্ট কভারটা আমার খুব ভালো লেগেছে এই কারণে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এই যে এই যে নামটা লেখা সেটাও কিন্তু হাড় দিয়েই লেখা, মানে হাড় দিয়েই ডিজাইন করা, এটা ভীষণ ইউনিক লেগেছে। এবং কৌশিক বাবুর লেখা আমি এর আগে অনেক পড়েছি, ইনফ্যাক্ট রক্তকরবী মার্ডার্স নিয়ে আমার বই একটা রিভিউ আলাদা রয়েছে, এবং আমি খুব রিসেন্টলি শয়তানেমা ট্রিলজি শেষ করেছি, মানে অদিতি চৌহান ট্রিলজি শেষ করেছি, সেটা নিয়েও একটি ভিডিও খুব শিগগিরই আমার চ্যানেলে আসবে। এবং তারপরেই আমি হাড়টা পড়তে শুরু করেছিলাম। মানে এত ডার্ক একটা থ্রিলার, মানে আমি বইটা এটা মানে বইটা ডিটেলে যাওয়ার আগে এটা মনে হলো আমার বলে দেওয়া উচিত। খুব ডার্ক একটি থ্রিলার, কিন্তু মানে অনেক জায়গা আপনি শিউরে উঠতে বাধ্য হবেন। তার মেন কারণ হচ্ছে কৌশিকবাবু নিজে যেহেতু একজন সাংবাদিক, উনি ঘটনাগুলো সত্য ঘটনার অবলম্বনে, সত্য ঘটনার ভিত্তিতে লেখেন, তো যার ফলে কিছু কিছু ঘটনা, কিছু কিছু মানে বর্ণনা এত বেশি ট্রিগারিং হয়ে ওঠে, যেটা আপনার একবারে বইটাকে শেষ করতে দেবে না। মানে আমি খুব তাড়াতাড়ি বই পড়তে পারি, মানে এবং আমি খুব টানা বই পড়তে পারি, আমার অসুবিধা অ্যাজ হয় না। মানে আমার যদি হাতে ফাঁকা সময় থাকে, আমি কিন্তু মোটামুটি টানা বই পড়ে বই শেষ করে ফেলি। কিন্তু এই বইটা পড়তে গিয়ে আমাকে মাঝে মাঝে থামতে হয়েছে, কেননা এত বেশি কিছু জিনিসপত্র, কিছু বর্ণনা রয়েছে যেগুলো যেহেতু সত্য ঘটনার
ভিত্তিতেই উনি লিখেছেন, তাতে জিনিসটা যেন আরও শিহরণ জাগিয়েছে আর কি, এরকম একটা কিছু মানে ট্রিগারিং ইস্যু রয়েছে এই বইটির মধ্যে। তো এই বইটি কিন্তু মানে আপনারা যারা পড়বেন তারা অবশ্যই তো প্রাপ্ত মনস্ক হওয়াটা খুব জরুরি। এবং দ্বিতীয় হচ্ছে, যদি মনে হয় যে আপনাদের বইটি ট্রিগার করছে কোথাও, একটু থেমে থেমে পড়ুন। এটা আমি আগে কিন্তু ওয়ার্নিং দিয়ে রাখলাম। এইবার আমি গল্পটাতে আসবো। আমরা অনেকেই জানি না যে 1985 অবধি বোন ট্রেডিং, হিউম্যান বোন ট্রেডিং ইন্ডিয়াতে লিগাল ছিল। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, যদিও আমার জন্মের আগে। তো তবুও কিন্তু মানে আমরা এটা নিয়ে অ্যাজ যে পড়াশোনা করেছি খুব তাও নয়, মানে মোটামুটি আমরা এই বইটি পড়তে গিয়ে আমি ওই হিস্ট্রিটা জানতে পেরেছি যে একদম ব্রিটিশ আমল থেকে ভারত থেকে বাইরে প্রায় বেশ কয়েক লক্ষ লক্ষ মানে হিউম্যান বোন এক্সপোর্ট করা হতো। এবং এই যে ট্রেডের বিজনেসটা, সেটা যে কত বড় এবং কত বিস্তৃত একটা বিজনেসের এরিয়া, সেইটার একটা আইডিয়া আমরা এই বইটা থেকে প্রথমেই পাবো। হ্যাঁ, এবং সেটা একটা সময়ের পরে আমরা হয়তো সাধারণত কি হয়, হয়তো যারা বোন ট্রেড করেন, হিউম্যান বোন ট্রেড, তারা হয় মৃতদেহ মানে অর্ধেক পুড়ে যাওয়ার যে মৃতদেহ থাকে সেখান থেকে স্কেলিটন সংগ্রহ করে, বা বেওয়ারিশ লাশ যেগুলো থাকে তাদের থেকে স্কেলিটন সংগ্রহ করেন, বা এরম ধরনের কোনো ঘটনা থাকে। কিন্তু যখন আমরা দেখব যে এই ক্ষেত্রে বাচ্চাদের হিউম্যান বোন বা বাচ্চাদের যে বোন স্ট্রাকচার, তার ডিম্যান্ড অনেক বেশি, এবং তার কিছু কারণও রয়েছে সায়েন্টিফিক। সেই কারণগুলো আমরা এই বইটাতে কিন্তু পাবো। এবং সে হারে তো মানে বাচ্চাদের শিশু মৃত্যুর হার তো অত বেশি নয়, তাহলে এত শিশুদের বোন আসবে কোত্থেকে, হার আসবে কোথা থেকে? খুব স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মাথায় একটা ঘটনা, মানে আমি যখনই এটা বললাম, আপনার কি মনে হলো না যে কোথা থেকে আসতে পারে? মাথার মধ্যে একটা খোঁজ লেগে গেল না? আমারও কিন্তু সেটাই হয়েছিল। আমারও তখন মনে হয়েছিল তার মানে কি সত্যি সত্যি মানুষদের কোথাও মেরে ফেলে তাহলে বোনটা নিয়ে ট্রাফিকিং করা হচ্ছে। এইটা যখনই আমি ব্লাবটা পড়ি এবং আমার মাথায় এটা আসে, একটা অদ্ভুত শিহরণ লেগে গেছিলো। মানে আমি কিছুক্ষণ না চুপ করে বসেছিলাম যে বইটা পড়তে শুরু করব কিনা। এইটা এতটাই আমার ভীষণ মানে ট্রিগারিং লেগেছিল। তো যাই হোক, ঠিক সেই রকমভাবেই আমরা দেখব যে এই 1984-83 এরকম সময় থেকে বারাসাত, দত্তপুর, হাবড়া, বনগাঁ এইরকম যে সংলগ্ন গ্রামগুলো, সেখান থেকে একের পর এক বাচ্চা ছেলেমেয়েরা মিসিং হচ্ছে। এবং তাদের ওই আমরা যে ছোটোবেলায় জানতাম যে ছোটোবেলায় মারা বা পিসিরা বলতো, এই একা বেরোস না, ছেলে ধরে নিয়ে যাবে। এই ছেলে ধরা কনসেপ্টটা আমরা এখানে কোত্থেকে আসছে, যে কেন এই ছেলে ধরার ভয়টা, সেটা কিন্তু এই বইটাতে আমরা জানতে পারছি। আমরা যখন ছোটোবেলাতে আমাদের বাবা মারা বলতো ছেলে ধরে নিয়ে যাবে, আমরা অত পাত্তা দিতাম না, ভাবতাম আমাদের ভয় দেখাচ্ছে, বা হয়তো কিছুদিন ভয় পেতাম, তারপর অত আর ভয় পেতাম না। কিন্তু এই বইটাতে সেই কনসেপ্টটা, কেন ছেলে ধরে নিয়ে যাবে সেটাতে ভয়, সেইটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। তো যাই হোক, এরকম বারাসাত, দত্তপুকুর, হাবড়া, বনগাঁ সংলগ্ন গ্রামগুলো থেকে বাচ্চা চুরি হচ্ছে একের পর এক। এবং বাচ্চাগুলো কোথায় যাচ্ছে? সেটা কি অর্গান ট্রাফিকিং হচ্ছে? তাদের কি অন্য কোনো দেশে পাচার করে দেওয়া হচ্ছে? হিউম্যান ট্রাফিকিংয়ের যেটাকে বলি আমরা, কিভাবে হচ্ছে? এবং অদ্ভুতভাবে শিউরে ওঠার মতো একটা পরিসংখ্যান আমরা পাচ্ছি যে যত সংখ্যক বোন ট্রেডিং করা হচ্ছে, তার মধ্যে তার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এটা আরও একটা ট্রিগারিং মানে ইনফরমেশন। তো এই যে ঘটনাগুলো ঘটছে এবং এতগুলো বাচ্চাকে ধরে নিয়ে যাওয়া, তাদের রাতের পর রাত, মানে এক রাতের মধ্যে গায়েব করে দেওয়া, সেই কাজগুলোই বা কারা করছে? সেরকমই আমরা কিছু ক্যারেক্টার এখানে দেখব। যেমন শকুন কালু বলে একটি ক্যারেক্টার রয়েছে, যে এই ধরনের কাজে একদম সিদ্ধহস্ত। তো এই ধরনের বিভিন্ন ঘটনা নিয়ে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হচ্ছে, যে জটিলতাটি নিয়ে একটি সংবাদ মাধ্যমে খবর করতে শুরু করছেন সুচিত্রা বলে একজন ইয়াং, মানে মধ্যবয়স্কা কি বলবো রিপোর্টার।
এবং তাকে সাহায্য করছে ওই যে জেলার যে রিপোর্টাররা থাকে সেরকম একজন যতীন, যে ওই বারাসাত চত্বরের রিপোর্টার একজন। তো এই দুজন মিলে কি পারবে যে এই রহস্যটা সলভ করতে, যে কোথা থেকে এই ট্রেনিংগুলো হচ্ছে, কিভাবে হচ্ছে, এই ছেলে মেয়েগুলো কোথায় যাচ্ছে, তাহলে কি সত্যি বোন ট্রেনিং হচ্ছে নাকি এর পেছনে আরও বেশি কিছু রহস্য রয়েছে, এই সমস্তটা কি সুচিত্রা এবং যতীন মিলে সলভ করতে পারবে? এবং এনডি ভাই কীভাবে এর শেষ কোথায়? এই যে শকুন কালু যে এইসব ঘটনা ঘটাতে সিদ্ধহস্ত, সে তার অতীতে কি এমন ঘটেছিল যে সে এত নৃশংস একটা মানুষে পরিণত হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে একটি ঘটনা, একটি থ্রিলার। এবং থ্রিলারটি একটা জিনিস বলে রাখি, লাস্টে গিয়ে আমি বুঝেছি লাস্ট পাতাতে যে এটি একটি ডেফিনেটলি দ্বিতীয় খণ্ড আসতে চলেছে, এবং আমি সেটার জন্য সাংঘাতিকভাবে ওয়েট করে আছি। তো এই বইটাও পড়তে গিয়ে মানে আমি যেটা বলছিলাম যে কৌশিক দাসবাবুর লেখাগুলোর মধ্যে যেহেতু উনি মানে সত্যি ঘটনাগুলোকেই তুলে ধরেন এবং তার লেখার মধ্যে স্বাভাবিকভাবে একটি সাংবাদিক যেভাবে লেখেন, রিপোর্টিং করেন, তার একটা ডিটেল ছবি আমরা পাই, সেই কারণে এই বইটা কিন্তু পড়তে আরও বেশি ভালো লাগবে আপনাদের। বইটা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, বইটার সাথে যথারীতি আমি কিন্তু একটা সুন্দর বুকমার্কও পেয়েছি, সুন্দর বুকমার্ক। তো যাই হোক, এই বইটি আমি বলবো মাস্ট রিড, ডেফিনেটলি মাস্ট রিড। কিন্তু প্লিজ যদি মনে হয় কোথাও গিয়ে কোনো বর্ণনায় গিয়ে একটু ট্রিগার আপনাদের মনে হচ্ছে একটু ট্রিগারিং কিছু মনে ঘটছে, একটু থেমে যাবেন, আবার দরকারে শান্ত হয়ে আবার বইটা পড়তে শুরু করবেন। আমি প্রচুর ডার্ক থ্রিলার পড়ি, কিন্তু তাও আমার কিছু জায়গায় একটু থেমে থেমে পড়তে হয়েছে, মানে মনের মধ্যে মানে একদম হাড় অবধি, সত্যি বইটার নাম হাড় হলেও মানে হাড় হিম করে দেওয়া একটা বই আর কি লেখা। তো আমি সেই জন্য বলবো যে বইটি মাস্ট রিড, কিন্তু একটু বুঝে শুনে পড়বেন, একটু ঠান্ডা মাথায় পড়বেন, যাতে মানে কোনো রকম কোনো ট্রিগার হতে শুরু করলে মনে করলে একটু থেমে থেমে পড়বেন, যেটা আমি বলছি বারবার। কেন বলছি বারবার সেটা যখন বইটা পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন। সাংঘাতিক একটি ঘটনা নিয়ে বইটা, এবং আমি শিওর যে কৌশিকবাবুর কাছ থেকে আমরা ভবিষ্যতে এরকম অনেক ডার্ক থ্রিলার পেতে চলেছি, এবং ওনার লেখনী নিয়ে আমার কোনো কিছু বলার নেই, অসাধারণ লেখনী, আপনি পড়তে শুরু করলে ছাড়তে পারবেন না। এবং আমিও এত ট্রিগারিং সত্ত্বেও আমি 1.5 দিনে অ্যাকচুয়ালি বইটি শেষ করেছি, বেশ ভালো। তো আমি আজকে এই দুটো বই নিয়ে আপনাদের সাথে কথা বলার ছিল। ফার্স্ট যেটা নিয়ে কথা বললাম সেটা হলো দীপ চক্রবাবু তেজস্বিনী, এবং দ্বিতীয় যে গল্পটি সেটি হলো হাড়, কৌশিকবাবুর লেখা। তো এই দুটি বই আমি খুব রিসেন্টলি পড়ে শেষ করেছি, এবং দুটি বই আমার বেশ ভালো লেগেছে। দুটি বই দু ধরনের বই। তেজস্বিনীকে আমরা সাইকোলজিক্যাল থ্রিলার হিসাবে বেশি ভালো ডিফাইন করতে পারবো, ওয়ারাস হাড় বইটা অ্যাকচুয়ালি ভীষণ ডার্ক একটি থ্রিলার হিসাবে আমরা বলতে পারবো, এবং দুটোই অ্যাকচুয়ালি আমরা সত্য ঘটনার ওপর বেস করা, কিন্তু হাড় বইটি অনেক বেশি মানে কি বলবো, অনেক বেশি রূঢ় একটা সত্যিকে আমাদের সামনে তুলে ধরেছে। তো এই দুটো বই আপনারা অলরেডি পড়ে ফেলেছেন কিনা, বা এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা আপনাদের রিডিং উইশ লিস্টে অ্যাড হলো সেটা প্লিজ আপনারা জানাবেন। এবং কেমন, যদি অলরেডি পড়ে ফেলে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে সেটাও প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন থাকে, সেটাও প্লিজ একটু ক্লিক করে দেবেন, যাতে এরপর থেকে যখনই আমি কোনো ভিডিও আনবো বা কোনো পোস্ট করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো সায়নারা, ভালো থাকবেন।